নমস্কার ভিউয়ার্স, আমি রূপাঞ্জন সাধুকা আর আপনারা দেখছেন কিং রক ইন্ডিয়ান হিস্ট্রিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বোস এই নামটির মধ্যে জড়িয়ে রয়েছে এক বুকচাপা আবেগ। সাহসী এই বঙ্গসন্তানকে ঘিরে যে সমস্ত অধ্যায় লেখা হয়েছে তার এক অংশে যেমন যুদ্ধের দামামার শব্দ মিলেছে, তার অন্য অংশে মিলেছে আকাশের রহস্যে মোড়া কালো মেঘ। আর এই দুয়ে মিলেমিশে নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালি তথা ভারতবর্ষের মানুষের কাছে এক যুগ পুরুষ হয়ে উঠেছে। আর তাই তো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে মনে প্রাণে এত ভালোবাসি। সো ভিউয়ার্স, আগের দুটি পর্ব যারা এখনও দেখেননি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে অবশ্যই আমার আগের দুটি পর্ব দেখে নিন। তো শুরু করছি উদ্যোগ পর্বের বাকিটুকু। সো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছয়। ভিউয়ার্স, আমি আপনাদের বলেছিলাম আমি এই বইটি আপনাদের একটু একটু করে পড়ে শোনাবো। তার কারণ পুরো বইটি যদি আমি একসঙ্গে পড়তে যাই তাহলে এই বইটি পড়তে অনেক টাইম লাগবে, তো সেটা কখনোই সম্ভব না, আপনারা সেটা সকলেই জানেন। তো ভিউয়ার্স, শুরু করছি উদ্যোগ পর্বের বাকি অংশটুকু শোনানো। দিন কয়েক বাদেই আচ্ছা সিং ও কমরেড রামকিষান দুজনেই পাড়ি দিলেন পেশোয়ারের মারদান জেলার খেল্লা ডের নামক গাঁয়ের উদ্দেশ্যে। ওখানকার কমরেড ভগতরামের সঙ্গে একবার যোগাযোগ করা দরকার। ভগতরাম শুধু কীর্তি কিষাণ পার্টির সভ্যই নন, ফরওয়ার্ড ব্লকেরও একজন অতি উৎসাহী কর্মী। পাহাড়ি এলাকার সব কিছুই তার নখদর্পণে। আফ্রিদি, মামান্দো প্রভৃতি উপজাতিদের সঙ্গেও তার যথেষ্ট হৃদ্যতা। প্রায় তাকে ঘোরাঘুরি করতে হয় এই সব উপজাতি অঞ্চলে। একমাত্র তিনি পারেন সুভাষচন্দ্র বসুকে নিরাপদে সীমান্তের ওপারে পৌঁছে দিতে। সুভাষবাবু খবর শুনেই উৎসাহে লাফিয়ে উঠলেন ভগতরাম। ইয়াহ ইয়া, এই তো শেরকা বাচ্চার মতন কথা। আমি তৈয়ার, সুভাষবাবুর জন্য আমি সব কিছু করতে রাজি, জান কুবুল। দুর্দান্ত দুঃসাহসী কর্মী ভগতরাম। বড় ভাই হরিকিষাণ পাঞ্জাব গভর্নর হত্যা চেষ্টার মামলায় ফাঁসির রুজুতে প্রাণ দিয়েছেন, তবু তিনি সমান বেপরোয়া। তার একমাত্র প্রতিজ্ঞা এর বদলা নিতেই হবে। যারা তার বড় ভাইকে খুন করেছে তাদের খুনে হাত রাঙাতেই হবে। দায়িত্ব বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠলেন ভগতরাম। সুভাষবাবু শেরকা বাচ্চা, যে করে হোক তাকে সীমান্তের ওপারে পৌঁছে দিতে হবে। তার স্বপ্ন সার্থক হোক, ভারত স্বাধীন হোক। কাজ এগিয়ে চলল অবিশ্বাস্য গতিতে। প্রস্তুতি পর্ব প্রায় শেষ। হঠাৎ বিপর্যয় নেমে এলো বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে। হলওয়েল মনুমেন্টের আন্দোলনের তারিখ ধার্য করা হয়েছিল জুলাই মাসের 1940 সালের 3 তারিখ। তার আগের দিন সুভাষবাবুকে গ্রেপ্তার করে পাঠানো হলো লৌহ কারাগারের অন্তরালে। ফলে গোটা ব্যাপারটা চাপা পড়ে গেল সাময়িকভাবে। সুভাষবাবুকে রাখা হলো প্রেসিডেন্সি জেলে, ফলে কিন্তু ভালোই হলো। সহবন্দী হিসেবে সেখানে তিনি পেয়ে গেলেন হেমেন্দ্রচন্দ্র ঘোষ, সত্যবক্সী, মনীন্দ্র কিশোর রায় প্রমুখ বিভি এর অন্যতম বিপ্লবী নায়কগণকে। ফলে আবারও মন্ত্রণা শুরু হলো নূতন করে। কি করা যায় এখন?
এত দূর এগিয়ে এসে সব কিছু কি পণ্ড হয়ে যাবে এমনি করে? অসম্ভব, তা হতে পারে না। এমন সুযোগ জীবনে আর কোনোদিনও পাওয়া যাবে না। যে করে হোক, যে কোনো মূল্যে হোক, তাকে সার্থক করে তুলতেই হবে। কিন্তু কি করে তা সম্ভব? সে যে বিনা বিচারে আটকবন্দি। ইচ্ছা করলেই তো আর ইংরেজ কারাগার থেকে বেরিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, তাও যায়, ইচ্ছা করলেই যায়। আগে জানা না থাকলেও এখন আর সে রহস্যটুকু অজানা নেই। তাই গোপনে তিনি তার দাদা সদ্দেহ শরৎ বোসের কাছে খবর পাঠালেন অবিলম্বে বিভি এর জ্যোতিষ গুহের মাধ্যমে পরেশ রায়ের সঙ্গে যোগাযোগ করে সবকিছু জেনে নিন। জ্যোতিষ গুহ বিভি এর অন্যতম নায়ক। দলে প্রায় সবার কাছেই তিনি সুপরিচিত। কিন্তু পরেশ রায় তিনি কে? কি তার পরিচয়? অগ্নিযুগের ইতিহাসে এই পরেশ রায়ের মতো এমন একটি বিচিত্র চরিত্র আর কোথাও তুমি খুঁজে পাবে না মল্লিকা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে তিনি অবজ্ঞার পাত্র। সবাই জানে তিনি একজন স্পাই বা গুপ্তচর। দেশদ্রোহিতাই তার একমাত্র পেশা। পরেশ রায় নিঃশব্দ, নিশ্চুপ। তাছাড়া উপায় কি? অর্থের বিনিময়ে যে লোক দেশদ্রোহিতা করতে পারে, মুখ তুলে কথা বলার মতো সাহস তার কোথায়, বিশেষ করে এই যুগে? কিন্তু সত্যি কি তাই? সত্যি কি তিনি গুপ্তচর? ভুল মল্লিকা, একেবারেই ভুল। দলীয় স্বার্থের প্রয়োজনে নিজেকে সন্দেহমুক্ত রাখার জন্য সারা পৃথিবীর ঘৃণা আর অবহেলা কুড়িয়ে এই পরেশ রায় যে দিনের পর দিন কি অসাধ্য সাধন করে চলেছে তা জানতেন বিভি এর নেতৃস্থানীয় দুটি মাত্র লোক। আর কারো পক্ষেই তা জানা সম্ভব ছিল না। সত্যি অসাধ্য সাধন করেছিলেন এই পরেশ রায়। পুলিশ বিভাগের একজন শ্বেতাঙ্গ আইসিএস অফিসারকে তিনি এমনভাবে কায়দা করে ফেলেছিলেন যে বেচারা আর কোনো দিকে এতটুকু নড়বার জো ছিল না। অফিসারটি ছিল ভয়ানক মদ্যপ। মাইনের পুরো টাকাটাই তার চলে যেত মদের দোকানে। ফলে মাসের 7 দিন যেতে না যেতেই পকেট গড়ের মাঠ। তাই নিয়ে সংসারে খিটিমিটি। ঝোপ বুঝে কোপ মারতেন পরেশ রায়। খাও বাপ খাও, পেট ভরে খাও, না খেলে শরীর টিকবে কি করে? টাকা না না, এই গরিব থাকতে টাকার জন্য তুমি ভেবো না, তুমি শুধু খেয়ে যাও। আমি বাপু নগদ কারবারি, তাই বিদেয়টাও হাতে হাতে চাই। বিশেষ কিছু চাই না, শুধু মাঝে মাঝে 2-1টা করে ফাইল নিয়ে যাব। না না, ভয়ের কিছু নেই, কাকপক্ষীতেও টের পাবে না। 2-1 দিন বাদেই আবার যেখানকার মাল সেখানেই ঠিকঠাক সাজিয়ে রেখে যাব। বলো রাজি? রাজি না হয়ে উপায় কি? একদিকে মদের দোকানের বিল, অন্যদিকে সংসার। সোজা খরচ তো আর নয়। ফলে পুলিশ বিভাগের প্রতি কি ব্যাপার ছিল সেদিন বিভি কর্মকর্তাদের নকদর্পণে। এমন কি কবে, কোথায়, কাকে, কিভাবে গ্রেপ্তার করা হবে সে খবরও তার জানতে পারতেন আগের থেকেই। প্রথমটাতে বিশ্বাস করতে পারেননি সুভাষ। পুলিশ দপ্তর থেকে গোপনে ফাইল পাচার করে আনা এ যে অবিশ্বাস্য কথা। তাও কিনা একজন শ্বেতাঙ্গ আইসিএস অফিসারের হাত দিয়ে। অসম্ভব, এ হতেই পারে না। মনে মনে সেদিন হেসেছিলেন অন্তরঙ্গ সুহৃদ বিপ্লবী নায়ক সত্যবক্সী। তারপরেই একদিন একটা ফাইল নিয়ে তিনি তুলে দিলেন সুভাষবাবুর হাতে। এবার বিশ্বাস হলো তো? এ কি? সুভাষ স্তম্ভিত। এ যে তার নিজের সম্বন্ধে পুলিশের গোপন রিপোর্ট, এ ফাইল এখানে এলো কি করে? কে নিয়ে এলো? কে আবার? পরেশ রায়। তিনি ছাড়া এত বড় বুকের পাঁটা কার আছে সংসারে? পরেশ রায়ের
জাতি ছিল আলাদা। খুশি হয়ে সেদিন প্রচুর টাকার ব্যবস্থা করে দিলেন সুভাষ। এটা চালু রাখতে হবে, গোয়েন্দার ওপর গোয়েন্দাগিরি চালিয়ে যেতে হবে, এটা দরকার, সত্যিই দরকার। দরকার বলেই এই জরুরি মুহূর্তে সুভাষ স্মরণ করলেন সবার উপেক্ষিত সেই পরেশ রায়কে। জেলের থেকে তিনি নির্দেশ পাঠালেন পরেশ রায়ের সঙ্গে যোগাযোগ করুন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পরেশ রায় গিয়ে হাজির হলেন সেই হুজুরের দরবারে। ভিউয়ার্স, জেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মুক্তির রোমাঞ্চকর কাহিনীটি এর পরবর্তী পর্বে আপনাদের শোনাব। আজ এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখছেন এবং যাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাই বাই।